শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়েই আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা। আমরা আসলে শুরু করতে চাই আপনাদের আসলে এই যে গত কয়েক মাসে সরকার গঠনের পরে 4 মাস হতে চললো, তো এই 4-5 মাসের অভিজ্ঞতা আসলে কেমন? 4-5 মাসে আমাদের জন্য প্রথমত একটা নতুন অভিজ্ঞতা। এতদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, যারা সরকারে ছিল তাদের পলিসি দুর্বলতা নিয়ে সমালোচনা করেছি। এখন আমরা পলিসি ইমপ্লিমেন্টেশনের জায়গায় আছি। আর যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন সুশাসন এবং একটা ডেমোক্রেটিক পরিবেশ না থাকার ফলে বলা চলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ওইভাবে কার্যকর ছিল না, অনেক জায়গায় নিয়ম নীতি বালাই ছিল না। সেই জায়গা থেকে এখন আমি যে মন্ত্রণালয় নিয়ে কাজ করছি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে বেশ কিছু ইনিশিয়েটিভ এগুলো আগে থেকে নেওয়া দরকার ছিল, সেগুলো নেওয়া হয় নাই। বাট আমরা এখন চেষ্টা করতেছি, বিশেষ করে রাজনৈতিক জায়গা থেকে, যেটা ধরেন অন্যান্য সময়ের চেয়ে এই সময়ের রাজনীতিও একটা স্থিতিশীল পরিবেশ আছে। অন্যান্য সময় যেটা দেখা যায় সরকারি দল বিরোধী দল একেবারে মুখোমুখি অবস্থানে। আর বাংলাদেশের মতো কার্যত আসলে উন্নয়নশীল দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যতীত একটা দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সেদিক থেকে এখন আমি সরকারি দলের সাথে আছি। গণ অধিকার পরিষদ একটা ভিন্ন দল হলেও আন্দোলন সংগ্রাম থেকে আমরা বিএনপির সাথে ছিলাম। সেই জায়গা থেকে সরকারি দল হিসেবে কাজ করছি, বিরোধী দল তাদের সাথেও বিভিন্ন বিষয়ে একটা ভালো বোঝাপড়া, সব মিলিয়ে 4 মাসে নিঃসন্দেহে একটা ভালো অভিজ্ঞতা আমাদের অ্যাজ এ মানে নবীন রাজনৈতিক কর্মী, পার্লামেন্টারিয়ান একটা দল প্রতিষ্ঠা করেছি এবং দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের পরে একটা গণতান্ত্রিক বাংলাদেশে সরকারের অংশ হিসেবে কাজ করছি। ভালো লাগার বিষয়। আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয়ের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি যখন ইশতেহারে ছিল বা নির্বাচনী প্রচারণা ছিল, বড় প্রতিশ্রুতি ছিল বিদেশে কর্মসংস্থান সৃষ্টি। তো এইখানে আসলে কতখানি এগোতে পারলেন? এটা শুধু আমার মন্ত্রণালয়ের, এই বর্তমান সরকারের 3-4টা অগ্রাধিকারের মধ্যেই আপনার কর্মসংস্থান একটা বড় অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। আর কর্মসংস্থান না হলে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি এবং আমরা যে এখন ডেমোগ্রাফিক সুবিধায় যে আছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্সের যে কর্মক্ষম জনগোষ্ঠী বেশি এবং তরুণ জনগোষ্ঠী, এই সুবিধাটা কিন্তু এখন 2026 আমরা বেশি পর্যন্ত পাবো না। হয়তো ধরেন 2040-45 আমরা ধরতে পারি এরকম, তাহলে সেক্ষেত্রে আর 20 বছরের মতো আমরা হয়তো পাবো। এই 20 বছরের মধ্যে যদি আমরা দেশকে আসলে আগায় নিতে না পারি এবং আমাদের সামাজিক সুরক্ষাকে শক্তিশালী না করতে পারি, যে তরুণদের কন্ট্রিবিউশনকে কাজে লাগিয়ে, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা সংকট তৈরি হবে। আর বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখেছি, উনি তো দীর্ঘ সময় 1.5 দশকের অধিক সময় লন্ডনে এক্সাইল ছিলেন, একটা উন্নত দেশে ছিলেন। কাজে ওই দেশের আপনার আর্থসামাজিক ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং ইউরোপের বিশেষ করে উন্নয়ন নিয়ে ওনার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট আছে, যার ফলে উনি চাচ্ছেন যে দেশে সেটা ইমপ্লিমেন্ট করার। তো সেই তারই অংশ হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেছেন যে শিক্ষা ব্যবস্থার আপনার লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে লার্নিং উইথ হ্যাপিনেস, ছোট শিক্ষার্থীদেরকে শেখার ক্ষেত্রে, বাচ্চাদের স্কুল জীবনকে আনন্দমুখী করার জন্য এবং স্কুলমুখী করার জন্য বেশ কিছু ক্রিয়েটিভ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে স্কুল গোয়িং বাচ্চাদের স্কুল ব্যাগ, শু, আপনার ড্রেস দিবে সরকার, স্কুল ফিডিং একেবারে তৃণমূল পর্যন্ত এক্সটেনশন করবে এবং এই যে স্কুল থেকে কলেজ আসবে, বিশ্ববিদ্যালয়, তারপরে তারা একটা কর্মক্ষেত্রে প্রবেশ করবে, সেক্ষেত্রে তাদেরকে স্কিল ম্যান পাওয়ার হিসেবে তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থাকে আপনার ঢেলে সাজাচ্ছে। বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ এই বাজেটেও যেটা একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ প্রশিক্ষিত শিক্ষক ছাড়া তো আসলে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলা সম্ভব না। এবং এটা বাস্তব, বাংলাদেশের কিন্তু আমরা যদি মফস্বল এলাকায় দেখি, ঢাকার কথা বাদ দেন বা রাজশাহী, সিলেট এরকম বিভাগীয় শহর, জেলা উপজেলা কিন্তু ম্যাক্সিমাম স্কুলই টিচার নাই,
তারপরে সায়েন্সের কিংবা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা যে প্র্যাকটিক্যাল করবে সেই ইকুইপমেন্ট নাই, অনেক জায়গায় অবকাঠামো নাই, ভাঙাচুরা ক্লাসরুম করে শিক্ষার্থীরা ক্লাস করে ক্লাসরুমে। সেক্ষেত্রে শিক্ষায় একটা ভালো বরাদ্দ দেওয়া হয়েছে যে তাদেরকে আপনার বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করা এবং তারা যেন পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরির বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের মন্ত্রণালয় স্পেশালি আমরা যেই কাজটা এখন করতে চাই সেটি হচ্ছে আমাদের দেশের বাইরে প্রতি বছর আপনার 10 থেকে 12 লক্ষ লোক যায়। বর্তমান সরকার সেটা তার নির্বাচনী ইশতেহারে সেই টার্গেটটা দিয়েছে যে 5 বছরে 1 কোটি স্কিল ম্যান পাওয়ার আমরা বাইরে কর্মসংস্থান করব। তো এখন স্কিল ম্যান পাওয়ার করার জন্য এখানে আমাদের মন্ত্রণালয়ের আপনার 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, 6টা মেরিন এবং 104টা জেনারেল। এইগুলাকে উপযুক্ত করার জন্য যে আপনার বিভিন্ন ট্রেডে যেন প্রশিক্ষণ নিতে পারে, আধুনিক যন্ত্রপাতি প্র্যাকটিক্যাল যেন তারা দেখতে পারে। কারণ ধরেন আমার একটা যদি এরকম হয় যে কেউ বাইরে ক্লিনিংয়ে যাচ্ছে, এখন কিন্তু ম্যানুয়াল না, সবকিছু অটোমেশন। ক্লিনিং এর ক্ষেত্রে এখন আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি ইকুইপমেন্টস ব্যবহার করে, তো আমাদের দেশের মানুষ যারা বাইরে যাবে সে যদি এই মেশিন অপারেট করতে না পারে তাহলে তো তাকে কেউ কাজে নেবে না। এই গতানুগতিক শ্রম বাজারের পাশাপাশি আমরা কিছু হোয়াইট কলার জব যেটা বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, এই বিষয়টাও প্রধানমন্ত্রী আগ্রহে আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি যে প্রয়োজনে কোনো বিদেশি ফার্মের সাথে চুক্তি করে আমাদের বাজারটাকে ফাইন্ড আউট করা, যে কোন বাজারে আমরা এন্ট্রি নিতে পারি, সেখানে কি ধরনের চাহিদা আছে। এই দিক থেকে আমরা আমাদের এই স্কিল ম্যান পাওয়ার তৈরি এবং বাইরে এই যে 1 কোটি লোকের কর্মসংস্থান সেটি পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিচ্ছি এবং তার অংশ হিসেবে ইতিমধ্যে আমরা বিভিন্ন দূতাবাস থেকে এই রোডম্যাপ একটা চাহিদাও নিয়েছি। সেক্ষেত্রে আমাদের টার্গেট 1 কোটি, তারা প্রায় 1 কোটি 15 লাখের মতো দিয়েছে যে এটা সম্ভব। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে তো আপনারা আসলে অনেক উদ্যোগী নেবেন, কিন্তু এই জায়গাতে মূল বাধাগুলো কি কি দেখেছেন? আপনি যেহেতু এই বিষয়ে কাজ করছেন, নিশ্চয়ই বাধা আছে যে কারণে আসলে আমরা লক্ষ্যতে যেতে পারছি না। হ্যাঁ, এখন একটা হচ্ছে বাধা অনেক আছে, আবার আমি তো পলিসি লেভেলের জায়গা থেকে বাধা আমাকে অতিক্রম করতে হবে, সেই জন্যই তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাধার মধ্যে আমি যেটা দেখি যে আমাদের আশপাশের যে সমস্ত দেশ এই মাইগ্রেশনের ক্ষেত্রে সফল হয়েছে বা তাদের একটা ভালো ডায়াসপোরা কমিউনিটি বাইরে আছে এবং ওই দেশের ইকোনমিতে ভালো কন্ট্রিবিউট করতেছে, তার মধ্যে নেপাল, ফিলিপিন অন্যতম। তো নেপালের ক্ষেত্রে আমরা তাদের সফলতার কারণগুলো খুঁজতে গিয়ে যেটা দেখেছি সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। যে আমরা মনে করি যে আমরা যদি বাইরে সেটা ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান যে ক্ষেত্রে সফল হতে চাই না কেন, আগে এখানে আমাদের যারা এক্সিস্টিং ডায়াসপোরা কমিউনিটি ওইখানে কাজ করতেছে তাদের সাথে আমাদের একটা সংযোগ তৈরি করতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে যে তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেন আরো 2 জন লোকের জন্য একটা ব্যবস্থা করে। এবং একটা দেশের থেকে যখন অন্য একটা দেশে একজন সাধারণ মানুষও যায়, সে কিন্তু ওই দেশকে রিপ্রেজেন্ট করে, তার আচরণ, তার কথাবার্তা, তার বিহেভিয়ার দ্বারা কিন্তু ওই জাতি, ওই সমাজকে মানুষ মূল্যায়ন করে। সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ যদি ভালো কাজ করে আমরা যেমন গর্ববোধ করি, আমাদের খুব ভালো লাগে, আবার 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু আমাদেরকে ছোট করে, আমাদেরকে অসম্মানিত করে। যেমন ধরেন বাহরাইনে আপনার একবার একটা ঘটনা ঘটেছিল, বাহরাইনের স্থানীয় একজন ইমামকে আমাদের দেশ থেকে গেছিল মুয়াজ্জিন, সে মেরে ফেলছে, কেটে টুকরা টুকরা করছে। তো এই ঘটনার পর একটা ইনসিডেন্ট কিন্তু পুরো বাহরাইনের শ্রমবাজার ক্লোজ, একটা ব্যক্তি ঘটাইছে, একটা ইনসিডেন্ট, আর এর জন্য কিন্তু লাখ লাখ লোক ভিকটিম হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে এই যে আমাদের বাইরে যারা যাবে তাদেরকে একটা প্রপার গাইডলাইন্স, একটা মোটিভেশন দিয়ে পাঠানো এবং ওইখানে যে ডায়াসপোরা কমিউনিটি আছে তাদের সহ আমাদের মন্ত্রণালয় সরকারের সাথে যেন একটা সবসময় কানেক্টিভিটি থাকে, সেখানে একটা ডেটাবেস তৈরি করা স্ট্রংলি এবং আমাদের বিশেষ করে যারা বিভিন্ন ক্ষেত্রে সাকসেস তাদের পরামর্শ নেওয়া, আমরা কিভাবে এখানে আগাতে পারি। একই সাথে আমাদের বাইল্যাটারাল সম্পর্ককে আরো এক্সটেনশন করা হচ্ছে, যে শুধুমাত্র ওই গতানুগতিক ডিপ্লোমেসি না, এখন আমরা কালচারাল ডিপ্লোমেসি, মাইগ্রেশন ডিপ্লোমেসি, এগুলাও, এটা আবার পুরোটা আমার পার্ট না, বাট ফরেন মিনিস্ট্রির সাথে যে আমরা আন্তঃমন্ত্রণালয় কিছুদিন আগে বৈঠক করেছি, পরামর্শ করছি, ওভারঅল আমাদের লক্ষ্য সরকারকে সাকসেস করা, বাংলাদেশের মানুষের জন্য কাজ করা। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে যৌথভাবে কাজ করছি।
আপনি বলছিলেন যে এই বিভিন্ন দূতাবাসের কাছে আসলে আপনারা চেয়েছেন যে ওই সব দেশে জনবল পাঠানো যায় কিনা, সেসব ক্ষেত্রে ওই সব জায়গা থেকে আপনারা কোন ধরনের ফিডব্যাক পেয়েছেন, মানে কোন কোন খাতে তারা আসলে বলেছে যে হ্যাঁ এই সব খাতে তারা লোক নিয়োগ করবে, এবং সেক্ষেত্রে প্রশিক্ষণের নিশ্চয়ই আপনাদের মাথায় আছে এই যে যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দরকার সেটি আসলে সরকারের প্রশিক্ষণ ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, যেমন আমাদের শ্রম বাজারের প্রায় 75%ই বলা চলে মিডল ইস্ট ওরিয়েন্টেড, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে। তো সেখানে এতদিন প্রকৃত অর্থে আসলে আনস্কিল কিংবা আমরা যেটা বলি অদক্ষ, আধা দক্ষ, প্রকৃততে আধা দক্ষ বলা ঠিক হবে না, বাট এটা শব্দ মানুষ ইউজ করে, আনস্কিল কিংবা সেমি স্কিল, এই ধরনের লোক যারা মিডল ইস্টে যেত, এখন কিন্তু প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের ফলে সব জায়গায় কিন্তু আপনার কাজের ধরনে সিস্টেমে পরিবর্তন আসছে। সো এখন যদি সে এই প্রযুক্তির সাথে নিজেকে ইন্ট্রোডিউস করতে না পারে তাহলে সে কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা মিডল ইস্টের আমাদের শ্রম বাজারের ক্ষেত্রে কিছু কনভেনশনাল যেটা শ্রম বাজার সেটা তো আছেই, পাশাপাশি নতুন শ্রম বাজারে আমাদের লোকেরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারে সেই বিষয়ে আমাদের দূতাবাসগুলো যে পরামর্শটা দিয়েছে সেই আলোকে আমরা এখানে আবার যারা কর্মী যাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। ধরেন এই বাংলাদেশে আই থিঙ্ক 5 to 7 ইয়ার্স আগে যদি চিন্তা করেন ওইভাবে কোনো প্রশিক্ষণ বলতে কিছু ছিল না, লোকজন খালি যাইতো। এখন কিন্তু আপনার আমাদের প্ল্যান হচ্ছে যে উইদাউট প্রশিক্ষণ ন্যূনতম একটা তাকে ট্রেন করতে হবে, উইদাউট এনি মানে ট্রেনিং সে যেতে পারবে না সেক্ষেত্রে। এবং যারা ট্রেনিং করবে, ধরেন কেউ ওয়েল্ডিংয়ে প্রশিক্ষণ নিল, কেউ এগ্রিকালচার, যেটা আমরা তো দেখি যে এগ্রিকালচারের প্রশিক্ষণের ক্ষেত্রে তারা কি যাচাই বাছাই করে, তাহলে সে এগ্রিকালচারের প্রশিক্ষণ নেবে, কিংবা সে ধরেন ক্লিনিং এর ইয়ে করবে, তাহলে কিংবা সে নার্সে আরএমজিতে যাবে। সেক্ষেত্রে এই লোকগুলোকে আমরা প্রাথমিকভাবে ভেরিফাই করে তাদের একটা ডেটাবেস আমরা তৈরি করব। আমাদের যে মন্ত্রণালয়ের একটা অনলাইন সেবা আছে যেটা ওইপি, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, এইখানে তার ডেটা থাকবে। কিংবা আমাদের উইমেন ওয়ার্কাররা হাউসকিপিং বা আদার্স কোনো সাইটে কেয়ার গিভিং যেতে চায় যদি, তাদের একটা অ্যাডভান্স পুল থাকবে। যখন আমরা বিভিন্ন দেশের সাথে আলাপ করবো যে ভাই আমার 10,000 কেয়ার গিভিং এ উইমেন, 5,000 আপনার পুরুষ প্রয়োজন, সো তুমি এটা সাপোর্ট দাও, তাহলে আমরা তখন আমার তো পুল আছে, রেডি আছে, ওখান থেকে আমি বলবো দেখো আমার 15,000 আছে, তোমার লাগবে 10,000, ওকে আমরা এখান থেকে ইজিলি করতে পারবো। আমরা অ্যাডভান্স এই পুল তৈরি করা, ট্রেন করে লোককে প্রস্তুত রাখা, এই কাজটা করতেছি। সে তার অংশ হিসেবে আমাদের এক্সিস্টিং যে 110টা টিটিসিএস, এখানে প্রায় 57টা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়, আর পাশাপাশি নতুন আরো আমরা 2-3টা যুক্ত করব। এবং এখানে আমাদের একটু দুর্বলতা আছে বা আমাদের একটু সমস্যা আছে, 110টা বা 104টা টিটিসি বললেই 104টা আসলে ওইভাবে সক্ষম না, টিচার নাই, অনেক জায়গায় ইকুইপমেন্টস নাই প্র্যাকটিক্যাল করার। সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে বিভাগ, জেলা ওয়াইজ প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিচ্ছি এবং পর্যায়ক্রমে বাকিগুলোকে আমরা ওইভাবে সক্ষম করে তুলব। আপনি হাউসকিপিং এর কথা বলছিলেন, মিডল ইস্টে নারী কর্মীদের পাঠানোর আমরা দেখেছি যে গত কয়েক বছর আসলে সেই অভিজ্ঞতাটা আসলে খুব একটা ভালো না। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা বিবেচনা রাখবেন, কর্মীদের সুরক্ষার বিষয়। না, এখন বিশেষ করে বর্তমান সারা ওয়ার্ল্ডে আপনার বিশেষ করে প্রত্যেক দেশেই যার যার নাগরিকের মর্যাদা অধিকার প্রশ্নে সবাই সচেতন, এবং আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তো এখানে আসি শ্রমিকদের মর্যাদা অধিকার রক্ষায়। তো আগে যেটা ছিল না, সৌদি কিংবা মিডল ইস্টের কোনো দেশে কিংবা অন্য দেশে আমাদের শ্রমিকরা ভিকটিম হলে, আমাদের প্রবাসীরা ভিকটিম হলে আমরা সেটার প্রতিকার চাইতে লিগালি পারতাম না অনেক ক্ষেত্রে। এখন অনেক দেশের সাথে লিখিত এমইউ করা হয়েছে যে আমার দেশের কর্মী বা ধরেন তারা সমস্যায় পড়লে আমরা লিগাল ক্ষতিপূরণ দাবি করতে পারবো, প্রোটেকশন চাইতে পারবো। তারই অংশ হিসেবে আমরা ইতিমধ্যেই 10টা দেশের সাথে ওই দেশের লিগাল ফার্মের সাথে আমাদের চুক্তি হয়েছে, সেটা মিডল ইস্টে ম্যাক্সিমাম শুরুর দিকে, যে আমাদের কোনো শ্রমিক যদি ক্ষতিগ্রস্ত হয়, ওদেরও তো ন্যূনতম কিছু বিধিবিধান আছে যে একজন শ্রমিক বা একজন মানুষ চাকরি করলে, কাজ করলে তার অধীনে তার এই সুবিধা, এই বিষয়গুলো দেখতে হবে, সে ভুক্তভোগী হলে এইভাবে সে প্রতিকার পাবে। সো ওই আলোকে আমরা এখন প্রতিকার চাইতে পারি। এবং প্রকৃত অর্থে বললে হ্যাঁ, মিডল ইস্টে কিছু ঘটনা এরকম ঘটে, সেই ক্ষেত্রে আবার এটার হারও কমে আসছে। এবং আরেকটা বাস্তব কথা হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার যারা এই ধরনের ঘটনা ঘটে। সো এটা সৌদিতে কিংবা মিডল ইস্টে ঘটতেছে, দিস ইজ নট দ্য মানে শুধু অনলি দ্য সিনারিও, বাংলাদেশেও কিন্তু হ্যাপেনিং। সো সব দেশেই তো এই প্রবলেমটা কিছু আছে। আমরা তারপরে একটা দেশ হিসেবে আরেকটা দেশে যাওয়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের ক্ষেত্রে কর্মী গেলে
কোথায় যাচ্ছে, তাদের অবস্থা কি, সেখানের অবস্থা, এগুলো তো একটু ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করি। তারপরেও কিছু কিছু অমানবিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেইটা তো আসলে আমরা চাইলেই একেবারে বন্ধ করতে পারি না। তবে ওই ঘটনাগুলোর জন্য প্রতিকার দাবি করা, আইনগতভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, এই বিষয়গুলো এখন আমরা আগের চেয়ে অনেকখানি দাবি করতে পারি এবং এটা কমে আসছে আগের চেয়ে রেশিওটাও। আমরা দেখি যে দালাল, তৃতীয় পক্ষ, এই ধরনের বিষয়গুলো এখনো রয়ে গেছে এবং এর সর্বশান্ত হতে দেখি অনেকে, কারণ অনেকে আসলে জমি জমা সব বিক্রি করে বিদেশে যেতে চান। সেসব ক্ষেত্রে দালালের খপ্পরে পড়লে আসলে অবস্থাটা ভালো হয় না। তো এত বছরে আসলে সরকারি প্রতিষ্ঠান বয়েসেল কর্মী পাঠাতে দক্ষতা অর্জন করতে পারলো না কেন, বা এই দালালের সংকটটা কিভাবে কাটানোর কথা চিন্তা করছেন? বয়েসেল হচ্ছে সরকারি একটা কোম্পানি এবং রিক্রুটিং এজেন্সি, অন্যান্য বেসরকারি রিক্রুটিং এজেন্সির মতো এটা একটা রিক্রুটিং এজেন্সি, যার কাজ বাইরে লোক পাঠানো। তো অন্যান্য বেসরকারি এজেন্সিগুলো ধরেন হচ্ছে বিভিন্ন দেশ থেকে ভিসা আনার জন্য হচ্ছে তারা ওই দেশ সফর করে ওই সমস্ত দেশের ভালো কোম্পানি প্রতিষ্ঠানের সাথে লবিং করে, তদবির করে, তারপর তারা ডিমান্ড লেটার নিয়ে আসে যে এতগুলো আমার কর্মী লাগবে, এটা বাংলাদেশ থেকে নেবে, এই সমস্ত ডিমান্ড লেটার নিয়ে তারা আবার এখানে পত্রিকায় সার্কুলার করে বা যেভাবে প্রচার করে তারা কর্মীটা পাঠায়। তো বয়েসেলের এই রকমের ফাংশনিংটা একটু কম, যে সে নিজে লবিং তদবির করে এরকমের ডিমান্ড লেটার নিয়ে আসবে এবং ওদের কাছে প্লেস করবে যে দিস ইজ এ গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি, সো এটা গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের কাজ করতে পারলে তোমাদের অনেক সুবিধা, এখানে কর্মীরা প্রতারিত হবে না, হয়রানি হবে না। এই বিষয়গুলো তারা বোঝানোর জন্য তাদের মার্কেটিং পলিসিটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি নাই। দ্বিতীয়ত আবার কথা হচ্ছে বাইরের দেশেরও কিছু বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের সাথে আবার অনেকে কাজ করতে চায় না, কারণ সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হলে আপনার লিখিত পরিত দলিল দস্তাবেজ কিছু স্বাক্ষর থাকে, আপনার একটা কর্মীর ক্ষতিপূরণ দিতে হবে, বিভিন্ন ইস্যু থাকে। তো এই কারণে কিন্তু অনেকে আবার গভর্নমেন্ট প্রতিষ্ঠান একটু বাইপাস করে কাজ করতে চায়। তারপরেও বয়েসেল আরেকটু উদ্যোগ নিলে সে আরেকটু ভালোভাবে লোক পাঠাতে পারে, চাহিদা আনতে পারে। তো এখন যেটা হয়েছে যে আপনার যে সমস্ত দেশে বয়েসেল সহজে লোকজন পাঠাচ্ছে, যেমন ফিজিতে, তারপরে আপনার ব্রুনাইতে, সাউথ কোরিয়াতে এবং আরো অন্যান্য দেশ যারা বয়েসেলকে অফার করে যে আমি কিছু লোক নিতে চাই বাংলাদেশ থেকে, এবং যেই সমস্ত দেশের বাংলাদেশ থেকে লোক যাওয়ার ক্ষেত্রে G2G এগ্রিমেন্ট আছে, অর্থাৎ গভর্নমেন্ট এখান থেকে লোক নিলে গভর্নমেন্ট মিনিস্ট্রির মধ্যে চাহিদাপত্র পাঠাবে, ওইভাবে পাঠানো হয়। যেমন কিছুদিন আগে লিবিয়াতে আমাদের 6 জন নার্সের একটা ডিমান্ড ছিল, এটা তো মিনিস্ট্রি গভর্নমেন্ট চ্যানেলই আসছে, বয়েসেলকে আমরা সেটা প্রসেস করার জন্য দিয়েছি, বয়েসেল পাঠাচ্ছে। বাট বয়েসেল চাহিদা অনুযায়ী লোক পাঠাচ্ছে, কিন্তু বয়েসেলের মাধ্যমে বেশি সংখ্যক লোক যেতে চায়, কারণ হচ্ছে এখানে ওইভাবে বলতে গেলে কার্য জিরো কস্ট বা একেবারে নামে মাত্র খরচ, প্লাস হচ্ছে এখানে গেলে কর্মীরা ভালো বেতন পায়, সুযোগ সুবিধা থাকে। এখন বয়েসেলের ডিমান্ড না থাকলে তো বয়েসেল আসলে লোক পাঠাইতে পারবে না। কিন্তু প্রকৃত অর্থে বয়েসেলে এখন ওই অ্যাডভান্স পুলের মতো যে সমস্ত লিস্ট আছে, যেমন আমাদের ধরেন দক্ষিণ কোরিয়া আপনার মৌসুমী কর্মী নেয় 6 মাসের 8 মাসের এগ্রিকালচারের জন্য, কৃষি রিলেটেড কাজের জন্য, এবং বাংলাদেশিদের পরিশ্রম আন্তরিকতার কারণে ওরা বাংলাদেশিদেরকে পছন্দ করে। ফিজিতেও কিন্তু ওদের একটা আপত্তির জায়গা হচ্ছে, ধরেন নিয়ে যায় এক শহরে, চুক্তি থাকে যে এই শহরে তুমি কাজ করবে। আমাদের দেশের লোকেরা তো একটু চালু, তারা অধিক পয়সা ইনকাম করতে চায়, যেখানে ভালো ওইখানে একটু যেতে চায়। তো যখন দেখে এখানে পুষান একটু চেনা জানার পর ওই শহর ছেড়ে অন্য শহরে চলে যায়, তখন ওরা আবার ক্ষুব্ধ হয়ে আপনার বিশেষ করে কিছু অঞ্চলের মানুষ, ধরেন এইবার এগ্রিকালচারে বরিশাল অঞ্চল থেকে লোক নেয়, রাজশাহীতে সেই অঞ্চল থেকে লোক নেয়, রংপুর থেকে। তো যখন দেখে যে যেই অঞ্চলে মানুষ থাকে না ওই অঞ্চলে আবার নেয় না। তো সেই ক্ষেত্রে এইটা একটা আমাদের যারা যায় তাদের একটু মাথায় রাখতে হবে। ধরেন আপনি শিফট করেন বা সুইচ করেন, একটু একটা টাইম পর্যন্ত স্পেন্ড করে তারপরে করলে বেটার হয়, না হলে কিন্তু আমরা অনেক জায়গায় মার খেয়ে যাবো, শ্রমবাজার হারাবো। রোমানিয়াতে আগে আমাদের দেশের মানুষ হিউজ রোমানিয়াতে যেত, রোমানিয়াতে কিন্তু রুট হিসেবে ব্যবহার করতো ইউরোপে, রোমানিয়া ঢুকে অন্যান্য দেশে চলে যায়, সেম পর্তুগালেও অনেকে ঢুকে অন্যান্য জায়গায় চলে যায়। তখন এই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু আমাদের আবার নিতে চায় না, যেটা ইউরোপের আমাদের এত একটা ভ্যালুয়েবল মার্কেট, যেটা এখানে আমরা ঢুকতে পারলে ধরেন একটা লোক সত্যিকার অর্থে মিডল ইস্টের 4 জন মানুষ যা ইনকাম করতে পারবে, ইউরোপে একটা লোক সেই পরিমাণ ইনকাম করতে পারে, তার পরিবারও সাপোর্ট করতে পারে, সেও ভালো থাকতে পারে, আবার এদিকে দেশকেও কন্ট্রিবিউট করতে পারে। কিন্তু এই শ্রমবাজারটা কিন্তু আমরা খুব বেশি কাজে লাগাতে পারছি না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ওই যে অবৈধভাবে যাওয়ার ফলে ওরা আরো আতঙ্কে থাকে যে না তোমার দেশের লোক আমার দেশে অবৈধভাবে আছে, তারা কোনো ল অর্ডার মানে না,
সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউরোপের শ্রমবাজারটা কাজে লাগাতে পারছি না, বাট এখন চেষ্টা করতেছি যে এইটাও দেখে পার্সু করা যায়। অ্যাটলিস্ট গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি আছে ভাই, এর মাধ্যমে নেও, না হলে তো অবৈধভাবে আরো যাচ্ছে। এই অবৈধ ভাবে যাওয়ার যে বিষয়টা, সেটাতে আসতাম আমি। যেহেতু আপনি লিবিয়া কর্মী পাঠানোর কথা বলেছেন, তো লিবিয়াতে কর্মী পাঠানোর আমরা যখন অনুমতি দেই, সেটা কি পক্ষান্তরে ইউরোপে পাঠানোরই সুযোগ করে দেই কিনা সাগর পথে? না, আমাদের কারণ গভর্নমেন্ট চ্যানেলে যারা যায় G2G-তে, তারা কেউ আপনার ওই সাগর পথে পাড়ি দেয় না, কারণ তার সরকারি যেই দেশেই যায় তারা কিন্তু ভালো বেতন পায়, সুযোগ সুবিধা, কাজেই তাদের আসলে অবৈধ পথে অন্য দেশে টেশে যাওয়ারও চিন্তা ভাবনা থাকে না। কিন্তু যেটা অবৈধ পথে যারা যায় তারা ম্যাক্সিমাম লিবিয়াতে তো আমরা আসলে অবৈধ পথে বা কর্মী তো নেয় লিবিয়া, হ্যাঁ, বেসরকারি ভাবেও তো নেয়। রাইট, এইটা হচ্ছে বেসরকারি ভাবেও কিছু প্রতিষ্ঠান লোক পাঠায়। তার মধ্যে কিছু ধরেন ভালো প্রতিষ্ঠান আছে যারা 20-25 বছর ধরে ওই সমস্ত দেশগুলোর সাথে তাদের সম্পর্ক। তো এদের মাধ্যমে প্রকৃততে আমরা যেটা দেখি, ধরেন 100 কর্মীর আপনার ডিমান্ড নিয়ে আসে, তার মধ্যে 10টা আপনার ওইভাবে যাচ্ছে। সো এখন সে তো 100 কর্মীর লিগ্যাল ডিমান্ড লেটার নিয়ে আসছে, তাকে কিন্তু আমি আর অ্যাটেস্টেশন না দিয়ে আমি পারি না। এবং আরো একটা কথা, এটা সরকারি থাকলেও বললে আই থিঙ্ক বলা উচিত, যেটা অনেক ক্ষেত্রে আমরা ছাড়পত্র দেই না, এয়ারপোর্টের ইমিগ্রেশনের কন্ট্যাক্ট করে তারা চলে যায়। এটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি, আমরা প্রধানমন্ত্রীকেও জানিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটে। সো এই কন্ট্যাক্ট করে যারা যায়, এই পার্টিটা মানে অবৈধভাবে বেশি যাচ্ছে। তারা কি করে তখন আপনার ট্রানজিট হিসেবে কেউ প্রথমে ওমান যায়, কেউ দুবাই যায়, ট্যুরিস্ট ভিসা যায়, ওখানে যে ট্রানজিটে আপনার তারপরে ত্রিপলিতে ঢোকে, তারপরে সাগরপথ ওখানে যায়। কিন্তু আমি 2-3টা ঘটনা সরাসরি শুনেছিলাম, মন্ত্রণালয় এসে বলেছে প্রকৃতপক্ষে লিবিয়ার এই অবৈধ পথে যাওয়াটা যে কতটা ঝুঁকিপূর্ণ, এবং ঝুঁকিপূর্ণ না, আমি মনে করি এটা নিশ্চিত মৃত্যুর একটা গন্তব্য। কেউ যদি ওখান থেকে ফিরে আসে, এটা লাক ফেভার করে। সো এইরকম একটা ঝুঁকি নিয়ে যাওয়ার আসলে কোনো মানে আমি খুঁজে পাই না। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ধরেন লিবিয়াতে যারা আপনার লিবিয়ারকে ব্যবহার করে যারা ইটালি কিংবা ইউরোপে ঢুকতে চায়, ভূমধ্য সাগরকে ব্যবহার করে, তারা কিন্তু গরিব মানুষ না, কারণ ওখানে যেতে আপনার মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা, 10 থেকে 15 লাখ টাকা খরচ হয়। 10 থেকে 15 লাখ টাকা আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে, এখানে যদি স্মল বিজনেস করে, কোনো কাজে ইনভেস্ট করে, তাও তার অন্তত আমার ধারণা 30-40 হাজার টাকা মিনিমাম তার আয় হয় দেশে থাইকা। তো তাহলে কেন আমি ওই মৃত্যুর বন্দুকের নল একেবারে তাক করা? কারণ হচ্ছে আপনি ধরা পড়বেন, এই অবৈধভাবে যাচ্ছেন কোথাও, ধরা পড়লো ওইখানে জেল। আর ধরা পড়ার না পড়লেও আপনি ওই যাওয়ার পথে যে ধাপগুলো আছে, আমি শুনেছি যে ওইখানে সমুদ্রে যাওয়ার আগে 3-4টা ধাপে একটা রুমে রাখে, প্রথমে একটা শহরে নেয়, ওখান থেকে তাদেরকে মানে যে পরিবেশে রাখে, একজনে বলল যে একটা রুমে থাকতে পারে আপনার ধরেন 8-10 জন, সেখানে রাখে 50-60 জন। তাদেরকে খাবার দেয় না, অমানবিক পরিবেশে পানি মেপে দেয়, ধরেন আপনার 50 জন মানুষের জন্য আপনার 20 লিটার পানি দেয়, 1 লিটার করেও পানি পায় না একদিনের জন্য। ওইটা খাবার দেয় কি, এই একটা করে মোটা রুটি, এইখানে রাখে কয়েকদিন। তারপরে আবার ওই নদীর তীরের আর একটা বাসায় নিয়ে আবার যখন ওই নদীতে ফাইনালি তুলবে, ওইখানে রাখে কিছুদিন। এর মধ্যে মানুষ অনেকে খাবার দাবার পরিবেশের কারণে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেগুলো ওখানে ফেলে রেখে যায়। অসুস্থ হলে ডাক্তার তো দেখানোর কোনো সুযোগ নেই, কারণ তো অবৈধভাবে কেমনে ডাক্তার দেখাবে, ওখানে পড়ে থাকে। অনেকে মেরেও ফেলে, যখন দেখে যখন সে উইক হয়ে গেছে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, তা কিন্তু মেরে ফেলে। তারপরে আবার ওই নদীর আপনার সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে, সমুদ্রের এই পারে পাহাড়ের এখানে এসে লুকোচুরি খেলে, পুলিশ ওখানে পাহারা থাকে বর্ডারে, ওইখানে আবার পাহাড়ে ধরেন আপনার নামতেছে, এই সমুদ্রে উঠবে, আবার পুলিশ সিটি দিয়েছে বা হুইসেল শুনে আবার দেখা যায় তারা ওটা করে পাহাড়ে উঠে পালাতে যায়। ওইখানে ধরেন উঠতে যেয়ে কেউ পড়ে গেছে উষ্টা খেয়ে, যেটা বলে, কেউ মুখ আপনার সালাই গেছে, নাক ফেটে গেছে, পাও একটু ব্যথা হয়েছে, ওরে আরো পাহাড় থেকে ফালাই দেয়, মারা যায়। তো এইরকমের একটা নরকের মধ্যে দিয়ে ইউরোপে যাওয়ার আমি কোনো মানে আসলে খুঁজে পাই না। তবে এই বিষয়গুলো আপনারা প্রচারণায় আনছেন কিনা বা আনবেন কিনা, যে এইভাবে না গিয়ে আপনারা লিগালি দক্ষ হয়ে যান, এই বিষয়গুলো আপনারা সামনের দিনে নিয়ে আসবেন কিনা? হ্যাঁ, এটা তো ধরেন সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো, দেশীয় সংস্থাগুলো কাজ করতেছে, এবং আমি নিজে এখন এই যে অ্যাডভোকেসি করতেছি, টেলিভিশনে এসে বলতেছি যে ভাই এই নির্মমতার মধ্যে দিয়ে পাবনার 2টো ছেলে, আমি ওর কথা শুনে আমি শীতল হয়ে গেছি, মনে হয় যে কি বলে এই ছেলে, এবং বেঁচে আসছে আল্লাহর রহমত, ওর যেটা বলে। এবং কি বলে আপনার ধরেন সাগর আপনার এই সমুদ্র পাড়ি দিতে আপনার 35 লিটার তেল লাগবে। তো ওই যে দালাল, ওরাও তো জানে ধরা পড়লে আবার পুলিশ ওদেরও আপনার খুঁজে বের করবে, যেটা বলে যে আপনার কি বলে যে আপনার কান টানলে মাথা আসে, ওইরকম।
সো ওরা কি করে 25 লিটার তেল দেবে, তাই 35 লিটার লাগবে, আপনার দিয়ে দেশে 25 লিটার, মাঝখানে বা যে কিন্তু তৈল শেষ, তারপর আপনি হেলতে দুলতে থাকবেন, একসময় দাপ করে আপনার ট্রলার ডুবি শেষ আপনি। এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা চিন্তা করেছি এবং মন্ত্রণালয়ে আলাপও করেছি, আমাদের নিরাপদ এবং বৈধ অভিবাসনের লক্ষ্যে আমরা জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে সভা সেমিনার করার মধ্যে দিয়ে মানুষকে একটা সচেতন করব এবং যারা বাইরে যেতে চায় তাদেরকেও একটা কনসালটেশন করা যে এই প্রক্রিয়ায় যাওয়া যায় বাইরে। এবং আমাদের দেশে এখন বর্তমানে প্রায় 3000 প্লাস লাইসেন্স আছে। সত্যি হতে এগুলো তো আমরা দিইনি, আমরা নতুন এই দায়িত্ব নেওয়ার পরে কিন্তু একটা লাইসেন্সও দেয়নি 4 মাস, এগুলো কিন্তু সব আগের দেওয়া। আমরা যদি এর মানদণ্ড ঠিক করি, এই 400 থেকে 500 লাইসেন্সের বেশি একটাও টিকবে না। তাহলে এই যে ভুয়া নাম সর্বস্ব লাইসেন্সগুলো যারা নিছে এরাই কিন্তু প্রতারণা করে। দেখা যায় সে কি করে, আর সে লোক পাঠাইতে পারে না, আপনি একটা ভালো লাইসেন্স আপনার কাছ থেকে 5টা বলবে যে টাকা পয়সা দিয়ে কিনে নেয়, আর ভুয়া আরো 5টা ম্যানেজ করে তারপরে এই 10 জনকে পাঠায়, এরাই প্রতারিত হয়। তো এই জন্য আমরা এই খাতটাকে সুশৃঙ্খল করার জন্য কিছু পদক্ষেপ চিন্তা করতেছি। মধ্যপ্রাচ্য নিয়ে যেহেতু কথা হচ্ছে, মধ্যপ্রাচ্যে তো আমরা দেখলাম ইরান যুদ্ধের কারণে বেশ সংকট তৈরি হয়েছিল, ওখানে আমাদের যারা ভাই বোনেরা আছে তখন বেশ আতঙ্কের দিন পার করছে। তো এইসব কারণে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য কোনো শ্রম বাজারের সন্ধান আপনারা করছেন কিনা? রাইট, দেখেন এই যে আমাদের যেটা হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল একে অপরকে অনেক ক্ষেত্রে দোষারোপ করা। তো বাংলাদেশে কিছুদিন আগে যে ব্যাপক ধরনের একটা জ্বালানি সংকট তৈরি হয়েছে, আচ্ছা এখানে একটা ধর নিউ বর্ন বেবির মতো একটা গভর্নমেন্ট জাস্ট ফেব্রুয়ারির 12 তারিখ ইলেক্টেড হলো, 17 তারিখ ক্যাবিনেট ফর্ম করলো, এন্ড অফ দ্য ফেব্রুয়ারিতে এই ক্রাইসিস তৈরি হলো এবং মার্চে আমরা এই জ্বালানি সংকটটা ফেস করলাম। কারণ হচ্ছে কি, আমাদের জ্বালানির বড় সোর্স হচ্ছে মিডল ইস্ট এবং সারা ওয়ার্ল্ডেই কিন্তু জ্বালানির দামটা বেড়ে দ্রব্যমূল্য একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের হাত নাই, কিন্তু আমরা কিন্তু বুঝে না বুঝে অনেকে সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করছে মন্ত্রীদের। তো এইখানে এই শুধু জ্বালানি না, আমাদের যে শ্রমবাজার আমরা বলেছি যে আপনার প্রায় 3/4 আপনার বাজার ওই আপনার মিডল ইস্টে, এবং টু বি অনেস্ট হ্যাঁ সেটা যুদ্ধের এই সময়ে কিন্তু অর্ধেকে নেমে আসছে লোক যাওয়াটা। এই ক্ষেত্রে তো আমাদের কিচ্ছু করার নেই, কারণ যুদ্ধটা লেগেছে, এটা একটা আন্তর্জাতিক মেকানিজম বা আন্তর্জাতিক ইনভলভমেন্ট, এখানে আমাদের আসলে কিছুই করার নাই প্রকৃত অর্থে। তারপর আমরা ফাইনালি যে উই আর হ্যাপি যে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা চুক্তি হয়েছে এবং এখন যদি এটা থেমে যায় তাহলে আমাদের জন্য আবার ব্যাপক সম্ভাবনাও তৈরি হবে। কারণ এই যে ডিস্ট্রাকশন হয়েছে এইটাকে রিভিল করতে কিন্তু আবার অনেক লোকজনের প্রয়োজন হবে। আর যেহেতু বাংলাদেশ মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোর দীর্ঘদিনের ট্রাস্টেড পার্টনার, সেই জায়গা থেকে আমাদের দেশের লোকজন একটা চাহিদা তৈরি হতে পারে। তবে এর মধ্যে আমরা বেশ কিছু মিটিং করে প্রধানমন্ত্রীর কনসার্নে আমরা মিডল ইস্টের বাইরে এমনিতেই আমরা লং টার্ম পলিসি অনুযায়ী আমরা মিডল ইস্টের বাইরে কিছু বাজার আমরা খুঁজতে চাই, যে একটা জায়গার উপরে ডিপেন্ডেন্ট না হয়। যেমন জাতীয় অর্থনীতিতে আমাদের আরএমজির উপরে যেমন আমাদের একটা বড় ডিপেন্ডেন্সি, এখানে যেমন বাজার ডিসেন্ট্রালাইজ করা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, আরো অন্যান্য কিছু প্রোডাক্টের মাধ্যমে বাংলাদেশের ইকোনমি যেন কোনোভাবে ফল না করে ধরে রাখা যায়, ব্যালেন্স করা যায়, এই জন্য যেমন আলাপ আলোচনা হচ্ছে। আমাদের এই লেবার বা এই শ্রম বাজারের ক্ষেত্রেও মিডল ইস্টের বাইরে আমরা পূর্ব এশিয়া, এশিয়া প্যাসিফিক অঞ্চল, এশিয়ার যেই সমস্ত দেশগুলোতে আমাদের আপনার লোকজন যাওয়ার সুযোগ আছে, ইউরোপের যে সমস্ত বাজার আমাদের এক্সপ্লোর করার সুযোগ আছে, এইটা নিয়ে আমরা কাজ করতেছি এবং কিছু কিছু জায়গায় একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। আশা করি যে অন্তত এই বছরের মধ্যে সেখানে আমরা কিছু লোক পাঠাতে পারবো। টেস্ট কেস হিসেবে কিছু জায়গায় কিছু লোক পাঠানোর চেষ্টা হচ্ছে, যাচ্ছে। প্রধানমন্ত্রী তার প্রথম সফর হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন, সেখানে তো আসলে বহু বছর ধরে আমাদের শ্রমিকরা কাজ করছেন, কিন্তু এখন কোন প্রশ্নে মালয়েশিয়ার শ্রম বাজার আটকে আছে, আর এই সফরের মধ্যে দিয়ে কোনো সুসংবাদ আসবে কিনা? প্রথমত রিয়েলি প্রধানমন্ত্রীকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হয়, তার যে রাজনৈতিক দর্শন, তার সরকারের যে পলিসি, নির্বাচনের আগে যেটা সে বলেছে সেটা শুধুমাত্র একটা রেটরিক না, এটা একটা বাস্তবায়ন তিনি করে দেখাচ্ছেন। যে সবার আগে বাংলাদেশ, তিনি বলেছেন বাংলাদেশ ফার্স্ট নীতি, এবং প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন, এইটা তার সরকারের পররাষ্ট্র নীতিতে, তার রাজনীতিতে এবং সরকারের যে কোর পলিসি বাংলাদেশ ফার্স্ট, এইটার একটা উদাহরণ। যে তিনি এত রাজনৈতিকভাবে কানেক্টেড প্রভাবশালী দেশ চিন্তা ভাবনা না করে মালয়েশিয়া সফর করেছেন। প্রকৃততে মালয়েশিয়ার সাথে আমাদের স্ট্র্যাটেজিক, কৌশলগত, নিরাপত্তার এরকম কোনো খুব বেশি সম্পর্ক নাই। তাদের সাথে আমাদের একটা লেবার মার্কেটের সম্পর্ক আছে, বিশেষ করে আমাদের বলা চলে দ্বিতীয় শ্রমবাজার,
সো প্রধানমন্ত্রী কিন্তু সেই দেশটাকে ফার্স্টে তার বিদেশ সফর হিসেবে চিন্তা করেছিলেন। এটা সরকারের স্বাধীন পররাষ্ট্র নীতির এবং বাংলাদেশের প্রতি তার কমিটমেন্ট, বাংলাদেশের মানুষের স্বার্থের প্রতি কমিটমেন্ট, এটার একটা বহিঃপ্রকাশ। এর জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। এবং আমি তো আসলে আমরা প্রধানমন্ত্রীর সাথে যখন মিটিং হয় আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মিডল ইস্ট আমাদের বড় জায়গা বা যে সমস্ত দেশে আমাদের শ্রমবাজার আছে, এইরকম কোন একটা দেশ আপনি যদি সফর করেন শুরুতে আমাদের জন্য বাজারটা স্মুথ হবে। তো প্রধানমন্ত্রী সেটা করলেন এবং মালয়েশিয়াকে বেছে নিলেন। এজন্য আমরা ব্যক্তিগত এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশাবাদী যে এর ফলে মালয়েশিয়া থেকে আমাদের সমাজটা যে ঝুলেছিল, এখানে কিছু ইস্যু আছে। ইস্যুজ হচ্ছে যে ধরেন আমাদের 2021 সালে কিন্তু আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে তখন চুক্তি করেছিল, আওয়ামী লীগ গভর্নমেন্টে থাকাকালীন, যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যে প্রবাসী কর্মীরা যাবে তাদের সিলেকশন মালয়েশিয়া করবে। যে লাইনটা এরকম ছিল যে মালয়েশিয়া শ্যাল সিলেক্ট দ্য আপনার বিআরএ, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি, এরকম চুক্তিটা ধারা থাকার ফলে বাংলাদেশের থেকে লোক নেওয়ার ক্ষেত্রে তাদের ডিজায়ারটাই হচ্ছে আমাদেরকে ফুলফিল করতে হচ্ছে। আর এটা করতে গিয়ে আমরা দেখলাম যে বিগত দিনে যেটা হয়েছে, মাঝখানে আওয়ামী লীগের লাস্ট পিরিয়ডে আপনার প্রায় 4 লক্ষের মতো লোক গেলেও 17,000 লোক যেতে পারে নাই। এবং তারপরে এখানে মানি লন্ডারিং এর ঘটনা, হিউম্যান ট্রাফিকিং এর ঘটনায় মামলা হয়েছে, যার ফলে মালয়েশিয়াও তখন কিছুটা বলা চলে তার ইমেজের জন্য সে কিছু পদক্ষেপ নিয়েছে। কারণ যখন আপনি হিউম্যান ট্রাফিকিং একটা দেশের বিরুদ্ধে অভিযোগ তোলা যায় মালয়েশিয়াতে ইনভলভ, তখন তো তাদের এই বিষয়ে আন্তর্জাতিকভাবে একটা আসলে ট্রান্সপারেন্সি দরকার হয়। এই সমস্ত অনেক জটিলতার কারণে মার্কেটটা বন্ধ হয়ে আছে। ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছিল, বাট এটা ওপেন হয়নি। আমরাও দায়িত্ব নেওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট যেখানে থেমে গেছে সেখান থেকে আবার কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। 2 দেশের যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি আছে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারা দুজন মালয়েশিয়া সফর করেছিলেন, সেখানেও আলাপ আলোচনা অনেকখানি এগিয়েছেন। তো সেখানে যেমন কিছু বিষয় ছিল যেহেতু মালয়েশিয়ার আপত্তি ছিল যে তোমরা যে আমাদের দেশের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে হিউম্যান ট্রাফিকিং এর অভিযোগ করলা, সেটা ডিসমিস তো প্রয়োজন, নাহলে তো এটা আমাদের দেশের ইমেজের জন্য ক্রাইসিস। তো এই সমস্ত মামলাগুলোর আইনগত একটা নিষ্পত্তি, তারপরে কি প্রক্রিয়া ওখানে লোক যাবে, হ্যাঁ, কারণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও এই যে মালয়েশিয়ার এই শ্রম বাজার নিয়ে যে ধরনের আপনার সিন্ডিকেট বা উনি বলেছিলেন এটাকে স্লেভারির সাথে তুলনা করে। এবং আমাদের সরকারও আমরাও চাই যে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে কিভাবে ওখানে যেতে পারে, সেক্ষেত্রে ওই চুক্তির ধারা একটু সংশোধন, এইগুলো নিয়ে অনেকখানি আলাপ হয়েছে। আর কিছু একটু বেজে আছে। আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী যাওয়ার ফলে আপনার ওইটা নিষ্পত্তি হবে। সেক্ষেত্রে আমাদের দেশ থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি যারা দীর্ঘদিন মালয়েশিয়া কলিং এর অপেক্ষা ছিল তারা যেতে পারবে। কারণ হচ্ছে মালয়েশিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এই যে 4টা কান্ট্রি থেকে যে মালয়েশিয়ার লোক নিয়ে থাকে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মাঝে মাঝে এই সমস্ত দেশগুলোতে লোক যাওয়াটা বন্ধ থাকে। এখানে মালয়েশিয়ারও একটা মানে স্ট্র্যাটেজিক বিষয় আছে ওদেরও। সো যার ফলে বন্ধ থাকে, আবার 1.5-2 বছর বন্ধ থাকে, তারপর আবার ওপেন হয়। তো গত বছর কিন্তু আপনার ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারতের জন্য ওপেন করে দিয়েছে। তাহলে আমরা এই যে ধরেন প্রায় 6-7 মাস আমাদের দেশের লোক যেতে পারছে না, এই 6-7 মাস যদি আমাদের দেশের লোক যেতে পারতো তাহলে কিন্তু অনেক লোক যেতে পারতো। সো আমাদের নাম্বারটা কিন্তু কমে আসছে, কারণ একজনের লোকের প্রয়োজন, সে তো আপনার এক জায়গায় না পেলে বিকল্প সোর্স করবে। তো এই জন্যই প্রধানমন্ত্রী যাওয়ার মধ্যে দিয়ে আমরা আশা করি এই বাজারটা খুলবে এবং আমাদের লোকজন যাওয়ার একটা সুযোগ তৈরি হবে, যেটা দেশের অর্থনীতি, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তো চীনেও যাচ্ছেন, সেক্ষেত্রে সেখানেও কি শ্রমবাজার নিয়ে কোনো কথা হবে কিনা? চীনের সাথে প্রকৃত চীন এত টেকনোলজি বেস একটা ইমপ্রুভ কান্ট্রি, একটা ওদের তো আসলে ওই ধরনের খুব এই শ্রমবাজারের খুব বেশি শ্রমবাজার না হোক, আমাদের প্রশিক্ষণ, তবে রাইট বিষয় আছে ওদের কিন্তু বাইরের দেশে অনেক প্রজেক্ট আছে, ওরা এশিয়ার বাইরে বিভিন্ন জায়গায় প্রজেক্ট আছে এবং কিছু দেশে ওদের এই সমস্ত প্রজেক্টে আমাদের বাংলাদেশিরা কাজ করে। এবং কিছু জায়গায় এমন হয়েছে যে এখানে চীনা প্রজেক্টে আমাদের বাংলাদেশি যারা কাজ করেছে তাদেরকে পরে অন্য দেশের যে ওদের বড় বড় কোম্পানিগুলোর যে প্রজেক্ট চলে সেখানে নিয়েছে। পাশাপাশি চীনের সাথে তো আমাদের অর্থনৈতিক, বাণিজ্যিক, কারিগরি, কৌশলগত দিক এখন চীন তো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্টনার। আমাদের তিস্তা ব্যারেজ নির্মাণের ক্ষেত্রে, তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে চীন অনেকদিন ধরে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ওরা কন্ট্রিবিউট করতে চায়, সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে চীনের একটা ভালো আগ্রহ আছে। এবং আমি মনে করি যে
মালয়েশিয়াতে তো আপনার এই শ্রম বাজারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন, দ্বিতীয় ক্ষেত্রে চীনকে গুরুত্ব দিয়েছেন। এটা মনে করি সরকার একটা সঠিক সিদ্ধান্ত। ধরেন প্রভাবশালী রাজনৈতিক বলয় টলয় বলতে যেটা বোঝায়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়, সেখানে ভারতের একটা কথা বলা হয়ে থাকে। তো প্রধানমন্ত্রী চীনে মালয়েশিয়ার পরে চীন সফর করছেন। কারণ এই মুহূর্তে ভাই একটা হচ্ছে আপনি আমাকে অ্যাডভাইস করবেন, মানে ওয়াজ নসিহত করবেন, আর হচ্ছে আপনি আমাকে সরাসরি হেল্প করবেন। চীন তো আমাকে হেল্প করতে পারতেছে ফাইন্যান্সিয়ালি, টেকনিক্যালি, বিভিন্ন প্রজেক্টে তার যেখানে প্রজেক্ট নেওয়াটাও আছে ফাইন্যান্সিয়ালি। সো সেই ক্ষেত্রে তো আমাদের দেশের যেখানে ভালো হবে সেটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। এই মুহূর্তে বাংলাদেশের মতো ওভার পপুলেটেড একটা কান্ট্রিকে, যেটা একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য, তো চায়নার কাছ থেকে আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে পারি যে ওরা কিভাবে এই ডেভেলপমেন্টটা করলো। কারণ 60-এর দশকে কিন্তু বলা চলে জনসংখ্যা বা আয়তন তুলনায় বাংলাদেশের চেয়ে চীনের ইকোনমি খারাপ ছিল 60-এর দশকে। সেখানে চীন আজকে বিশ্বের নাম্বার 1-2 সুপার পাওয়ার হয়ে গেছে। ছোট্ট করে একটু জানতে চাইবো যে প্রবাসী কল্যাণ কার্ড বা ঋণের যে বিষয়টা আছে সেটি আসলে সহজ করা সম্ভব হবে কিনা? না, এটা অলরেডি সহজ আছে যে জেনারেলি প্রবাসী যারা যায় তারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিংবা দেশে এসে কোনো পুনর্বাসন কাজের ক্ষেত্রে তারা 3 লক্ষ টাকা লোন পায় উইদাউট জামানত, শুধুমাত্র 2-1 ব্যাংক গ্যারান্টার নেয়। আর এই লোনটাকেও আমরা প্রবাসীদের সুবিধার জন্য তারা দেশে কিংবা বিদেশে যাওয়ার ক্ষেত্রেও 5 লক্ষ টাকা উন্নীত করার একটা আলাপ আলোচনা চলছে। এখন তো এমনি ফাইন্যান্সিয়াল এই অবস্থায় এটা হয়তো একটু সময় লাগতে পারে। দ্বিতীয়ত আমাদের যারা ইউরোপের দিকে যায়, আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তরুণদের, তাদেরকে আমরা পাঠাতে চাই। কারণ হচ্ছে একজন স্টুডেন্ট গেলে সে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারে, তাতে সেও ভালো থাকে, তার পরিবারকে ভালো রাখতে পারে, দেশকে কন্ট্রিবিউট করতে পারে, এবং তারা অনেক দিন ওখানে থাকতে পারে। এবং তরুণ হিসেবে, শিক্ষিত তরুণ হিসেবে তারা ওই দেশে পরে সেটেলও হয়ে যেতে পারে অনেকে। যেন আমরা স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিচ্ছি। এখন প্রাথমিকভাবে আমরা 3টা দেশের যারা যাচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা যাচ্ছে তাদেরকে আমরা একটা ফাইন্যান্সিয়াল ব্যাংক গ্যারান্টি দিচ্ছি। ব্যাংক গ্যারান্টি বলতে ওখানে অনেক দেশে যে ব্যাংক সলভেন্সি চায়, ওই 10 লাখ টাকার সাপোর্ট। এটা কিন্তু ক্যাশ দিচ্ছি না যে সে খরচ করতে হবে, এটা শুধু পেমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবে, ওরকম একটা সিস্টেমে আমরা এই সাপোর্টটা দিচ্ছি। তবে আমাদের চিন্তা ভাবনা আছে পরবর্তীতে আরো বেশ কিছু ভালো কান্ট্রিতে এই সাপোর্টটা দেওয়া, তাহলে আমাদের কিছু শিক্ষিত তরুণ বিভিন্ন দেশে মুভ করতে পারবে। এবং বাংলাদেশের আমরা যেটা চাচ্ছি যে ডায়াসপোরা কমিউনিটিকে স্ট্যান্ড, মানে শক্তিশালী করা, এবং শুধুমাত্র কনভেনশনাল সেক্টর নয়, আরো এখনকার সময় ভালো ভালো সেক্টরও আমাদের একটা অবস্থান তৈরি করে, সেটা আইটি, সেটা এআই টেকনোলজি, সেটা আপনার মেডিকেল, প্রকৌশল, এই সমস্ত জায়গায় আমাদের একটা অবস্থান আমরা তৈরি করতে চাই। একদম শেষ প্রশ্ন করতে চাই যে আপনাকে আমরা দেখেছি দীর্ঘদিন রাজনীতির মাঠে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেখেছি, মানে ভিপি নূর হিসেবে দেখেছি, তো এরপরে সংসদের আসা, তো কেমন এই যে সংসদে আসায়, এই যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যে সিদ্ধান্ত প্রণয়ন, এই অনুভূতিটা কেমন? এক কথা বলতে একদিকে তো একটা নিঃসন্দেহে ভালো লাগারই কথা, কারণ আমরা রাজনীতি কেন করে, রাজনীতি আন্দোলন সংগ্রাম ঝুঁকি নেয়, শেষ পর্যন্ত তাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে অফিসিয়ালি একটা জনপ্রতিনিধি হয়ে একটা এলাকার মানুষের জন্য কন্ট্রিবিউট করা, রাষ্ট্রের পলিসিতে নিজেরকে কন্ট্রিবিউট করা। সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রাম থেকে প্রথমবার নির্বাচন করেছি, এমপি হয়েছি এবং সরকারের ক্যাবিনেটে আছি, এটা তো একটা অ্যাচিভমেন্ট। এবং অবশ্যই এজন্য যারা আমার সাথে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। কারণ আমার সাথে একটা সার্কেল ছিল যাদের সহায়তা ছাড়া তো এই জায়গায় আসা হতো না। তবে একদিক থেকে আবার মানে মাঝে মাঝে মনে হয় অল্প বয়সের মধ্যে একটা মানে রেস্ট্রিক্টেড একটা লিমিটেড মানে লাইফের মধ্যে ঢুকে গেছি। কারণ ধরেন আগে আমি তো ইয়ং মানুষ হিসেবে আড্ডা প্রিয় মানুষ, মানুষের সাথে বসি, গল্প করি, গল্প গুজব, আড্ডা, নেটওয়ার্কিং করা। কিন্তু এখন তো অবস্থানগত কারণে অনেক জায়গায় বসে আড্ডা দেওয়া যায় না, অনেক জায়গায় যাওয়া যায় না। আবার আমাদের দেশের মানুষের অনেকের যে একটা ধরেন আপনি একটা রেস্টুরেন্টে বসে একটু আড্ডা দেবেন, খাবেন, অনেকে মনে করে এই রেস্টুরেন্টে ঘন সে আসে কেন, কাজ কোনো একটা ঘটনা বোধ আছে। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে আর কি মনে হয় যে একটা ওভার প্রেশারের মধ্যে আছি আর কি, কিন্তু তারপরেও ভালো লাগে তো অবশ্যই। আচ্ছা, একদম শেষ প্রশ্ন করতে চাই, ছোট্ট করে একটা উত্তর জানতে চাইবো। রাজনীতি ময়দান থেকে যখন আপনারা এই মন্ত্রণালয় বা বড় দায়িত্বে যান, কিছু সমস্যা থাকে, কারণ রাজনৈতিক কর্মীদের অনেক চাহিদা থাকে, তারা সরকারি কাজ পেতে থাকে বা এরকম, এ ধরনের সমস্যা আসলে মনে করেন কিনা, একদম ছোট্ট করে যদি উত্তর দেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা স্বাভাবিক। ধরেন আমরা যারা রাজনীতি করি আমাদের সাথে তারা তো দীর্ঘ 1.5 দশক বলা চলে স্বাভাবিক লাইফ লিড করতে পারে নাই, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, কেউ একটা বৈধভাবে আপনার চাকরিতে ঢুকবে ভেরিফিকেশনে বাদ পড়েছে মেধা থাকা সত্ত্বেও।
এই ধরনের মানুষের প্রাপ্তি, আমাদের অপ্রাপ্তি, যারা আমাদের সাথে রাজনীতি করে তাদের তো আছে, তাদের একটা প্রত্যাশা থাকে যে একটা সিস্টেমের মধ্যে থেকে লিগ্যাল ভাবে তাকে একটা সাপোর্ট করা। ধরেন আমার মন্ত্রণালয়ের একটা বিভিন্ন ধরনের প্রজেক্ট আমি না করি, কেউ না কেউ ওখানে করতেছে, তো সেই জায়গা থেকে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে তাদেরকে একটু এনগেজমেন্ট ঘটানো। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশনা আছে, কোনো কিছুই নিয়মের বাইরে গিয়ে করা যাবে না। সরকার বিতর্কিত হয়, আমরা বিতর্কিত হই, মানুষ প্রশ্ন তোলে, আমরা আগের পথে হাঁটছি, এইটা যেন মানুষ না মনে করে। এটা ওনার একটা শক্তিশালী দিক নির্দেশনা আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক কিছু শুনলাম। ভালো থাকবেন। দর্শক, সময় হলো বিদায় নাও। এই ছিল আজকে প্রাসঙ্গিক। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোন অতিথিকে সাথে নিয়ে। আজকের মতন শুভরাত্রি।